হিমালয়ের কোলে অবস্থিত ভারতের অন্যতম পবিত্র ধাম চারধাম অর্থাৎ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই কঠিন আধ্যাত্মিক যাত্রার অংশ হতে চান, কিন্তু একটি প্রশ্ন প্রায় সবার মনেই থাকে, এই যাত্রায় মোট খরচ কত হবে, কোন রুট সবচেয়ে সুবিধাজনক, বাস, শেয়ার জিপ নাকি প্রাইভেট গাড়ি, কোনটি বেছে নেব, পথে কোন কোন স্থান দেখব, কোন দিক দিয়ে যাত্রা শুরু করবেন, আপনার বাজেট কত হতে পারে, সব কিছু তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করব। আর আমি কেন বদ্রীনাথ থেকেই এই যাত্রা শুরু করলাম তার গল্প আপনাদেরকে জানাবো, আর সেই সঙ্গে জানাবো কেন আমরা যমুনোত্রী করতে পারলাম না। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে যমুনোত্রী না যেতে পারলেও তার বাজেটও আমি আপনাদেরকে লাস্টে অ্যাড করে বলে দিই। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী এই চারটি ধাম নিয়েই উত্তরাখণ্ডের চারটি ধাম। আর এই চার ধাম যাত্রার প্রবেশ পথই হয় হরিদ্বার। কলকাতা থেকে হরিদ্বারের দূরত্ব 1480 থেকে 1500 কিলোমিটার। সনাতন ধর্মের মানুষের কাছে এই চার ধামের মাহাত্ম্য কিন্তু অসীম। আর আমাদের এবছরের এই চারধাম যাত্রা শুরুই হয়েছিল কলকাতা স্টেশন থেকে। আপনারা দেখছেন না, আমি গরমের ছুটিতে বেরিয়ে পড়েছি কেদারের পথে। তো কেদারনাথ যাত্রাটা আপনারা পুরো দেখতে থাকুন। প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই যাত্রার অংশ হন। এবছর আমরাও হলাম। আমরা এবছর এই যাত্রা করেছিলাম কলকাতার যোগনগরী ঋষিকেশ স্পেশাল ট্রেনে। এই ট্রেনে আমাদের ভাড়া পড়েছিল 850 টাকা প্রতিজন। এছাড়া আরও দুটি ট্রেন প্রতিদিন কলকাতার হাওড়া থেকে হরিদ্বার যায়। একটি হলো উপাসনা বা কুম্ভ এক্সপ্রেস, আর অন্যটি দুন এক্সপ্রেস। আমরা আমাদের রাতের খাবার ট্রেনেই অর্ডার করলাম, পড়লো প্লেট প্রতি 160 টাকা। তাড়াতাড়ি খাওয়া শেষে আমরা বিশ্রাম নিতে চলে গেলাম। চলেছি বাবা কেদারের দর্শনে। তার আগে ট্রেন থেকে কাশী বিশ্বনাথের অন্যতম প্রসিদ্ধ ঘাট নমঘাটের দর্শন পেলাম। সত্যি মনটা পুলকিত হয়ে উঠল। রাতের খাবারটাও আমরা ট্রেনেই খেয়ে নিয়েছিলাম, কারণ ট্রেন নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা লেটে চলছিল। অবশেষে আমরা পৌঁছালাম উত্তরাখণ্ডের প্রবেশদ্বার হরিদ্বার। হরিদ্বার কেউ বা বলেন হরদ্বার, কেউ বা মোক্ষদ্বার। বহু যুগ ধরে এই তীর্থ অনেক মানুষকে মোক্ষ প্রদান করেছে। স্টেশনের সামনেই আমরা নিলাম হোটেল। ভাড়া পড়লো এক রাতের জন্য 900 টাকা। উত্তরাখণ্ডের আরেকটি নাম জানেন? দেবভূমি। আর এই মুহূর্তে আমরা রয়েছি হরিদ্বারের হরকি পাউরি ঘাট। মনে করা হয় এই উত্তরাখণ্ড জুড়েই সমস্ত দেবদেবীর বাস, তাই এই উত্তরাখণ্ডকে দেবভূমি আখ্যা দেওয়া হয়েছে। ভোর 4টেই বের হয়ে আমরা এগিয়ে চলেছি যোশীমঠের রাস্তায়। আর এই রাস্তাতেই পড়বে পঞ্চপ্রয়াগ। আর সবকটি প্রয়াগ আপনাদেরকে আমি দর্শন করাবো। চলার পথে পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ দেবপ্রয়াগে আমরা এসে পৌঁছালাম। 5টি প্রয়াগ নিয়ে গঠিত হয় পঞ্চপ্রয়াগ। তার প্রথম হচ্ছে দেবপ্রয়াগ। এখানে অলকানন্দা আর ভাগীরথী নদীর মিলন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জানেন গোমুখ গুহা থেকেই গঙ্গা নদীর উৎপত্তি, কিন্তু গোমুখ গুহা থেকে যে নদীটি বয়ে আসে তার নাম ভাগীরথী। গঙ্গা নদীর প্রকৃত উৎস বলা হয় দেবপ্রয়াগে, কারণ এখানে ভাগীরথী আর অলকানন্দা মিশে তৈরি হয়েছে গঙ্গা। এই মুহূর্তে আমরা চলেছি দেবপ্রয়াগের সঙ্গমস্থলে। যদি সঙ্গমে নেমে গঙ্গার জল স্পর্শ করতে চান তাহলে বলি এই রাস্তা কিন্তু খুবই উদরাই। নামতে সহজ হলেও উঠতে খুবই কঠিন। পঞ্চপ্রয়াগেই 5টি নদী এসে অলকানন্দাতেই মিশেছে। অলকানন্দা স্কন্দ পুরাণের কাহিনী অনুসারে এবং প্রচলিত ধারণা অনুসারে এখানে ঋষি দেব শর্মার তপস্যা স্থল ছিল। তিনি তপস্যার মাধ্যমে ভগবান বিষ্ণু দেখা পেয়েছিলেন, তাই সেই ঋষির নাম অনুসারে এই স্থানের নাম হয় দেবপ্রয়াগ। আমরা আমাদের চারধাম যাত্রার জন্য বুক করেছিলাম 4 চাকা, তবে বাস, শেয়ার জিপ সবই এই রাস্তাতে পাওয়া যায়। চলুন এবার উত্তরাখণ্ডের এক বিশেষ মন্দির দেখাই। মাতা ধারী দেবী মন্দির উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী দেবী মা পার্বতীরই এক বিশেষ রূপ। এই মন্দিরে যাওয়ার পথেই পড়ে বাবা অঘরনাথ ভৈরব মন্দির। মাতাকে পূজা দিয়ে তবেই যাত্রা শুরু করা উচিত। আমরাও সেটাই করলাম। প্রথমে মাতার পূজা দেব, তারপরে একে একে বদ্রী, কেদার যাব। 2013 সালে 16 জুন একবার এই মন্দির স্থানান্তর করার চেষ্টা করা হয়েছিল, আর তার কিছুক্ষণ পরেই ঘটে যায় কেদারনাথে সেই মহাপ্রলয়।
এখনো যা অনেকের স্মৃতিতে রয়ে গেছে। এই দেবী সকালে কন্যা রূপে, দুপুরে যুবতী রূপে এবং রাতে বৃদ্ধা রূপে পূজিতা হন। পূজা দেওয়া সম্পূর্ণ, হাতে ধাগা বেঁধে নিলাম। এই দেবী উত্তরাখণ্ডের সাথে সাথে 4 ধামেরও রক্ষা করেন, তাই এই 4 ধাম যাত্রার আগে দেবীর কাছে পূজা দেব, এটাই ছিল আমার মনের আশা। সেই পূজা দিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এবার আমাদের গন্তব্য রুদ্রপ্রয়াগ, কিন্তু তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব। আর বলে রাখি, প্রতিদিন এই 4 চাকা ভাড়া আমাদের পড়েছিল 4,500 টাকা করে। সকাল থেকে না খেয়ে রয়েছি, এবার একেবারে ভাত খাওয়ার চিন্তা ভাবনা করছি, তাই একটা ধাবাতে এসেছি। আর এখানে নদীর জলটা দেখাচ্ছি, রংটা কালো। এখানে থালির দাম পড়েছিল 150 টাকা করে। এর সঙ্গে থাকে 4টি করে রুটি। যদি আপনি রুটি খেতে না চান তাহলে তারা এক্সট্রা রাইস দিয়ে দেয়, তাই যেটা পছন্দ সেটাই বলবেন, সেটাই খাবেন। এবার আমরা এসে গেছি রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগে অলকানন্দা আর মন্দাকিনী নদীর সঙ্গমস্থল। ভগবান রুদ্রের নাম অনুসারে এই রুদ্রপ্রয়াগ অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল। প্রচলিত ধারণা অনুযায়ী এবং পুরাণ কথা অনুযায়ী এখানে দেবর্ষি নারদকে সঙ্গীত শিক্ষা দিয়েছিলেন দেবাদিদেব মহাদেব, তাই সেই মহাদেবের নাম অনুসারেই এই স্থানের নাম হয় রুদ্রপ্রয়াগ। কোনো তীর্থ ভ্রমণে বের হলে সেই তীর্থের মাহাত্ম্য যদি আপনি জেনে আসেন, তাহলে আপনার কাছে সেই তীর্থের মাহাত্ম্য আরও অনেক গুণ বেড়ে যাবে। কেদারনাথ মন্দিরের আদলে তৈরি এই ছোট ছোট মন্দিরগুলো দাম কিন্তু বেশি না, 20 থেকে 50 টাকা। এই ভিডিও শেষের দিকে আমি কিন্তু সম্পূর্ণ বাজেট আপনাদের সামনে তুলে ধরবো। এবার আমাদের গন্তব্যস্থান পরবর্তী প্রয়াগ, কর্ণপ্রয়াগ। এবার চলেছি আমাদের তৃতীয় প্রয়াগ, আজকে কর্ণপ্রয়াগের উদ্দেশ্যে। মহাভারতের অন্যতম নায়ক মহারথী কর্ণ এখানে তপস্যা করেছিলেন সূর্যদেবের, তাই তার নাম অনুসারে এই স্থানের নাম হয়েছে কর্ণপ্রয়াগ। দেবভূমি ছাড়াও এই উত্তরাখণ্ডের কিন্তু আরও একটি পরিচয় রয়েছে। মহাভারতের বিভিন্ন রথী মহারথীদের তপস্যাস্থল থেকে শুরু করে পঞ্চপাণ্ডবের স্বর্গরোহণ যাত্রা সবই কিন্তু এই পথেই। আর এই কর্ণপ্রয়াগে অলকানন্দা নদীর সাথে মিশেছে পিণ্ডার নদী। এই যে ব্রিজের দিক থেকে আসছে এটি পিণ্ডার নদী, আর বাম দিকে চওড়া নদীটা অলকানন্দা। পঞ্চপ্রয়াগের আধ্যাত্মিক গুরুত্ব কিন্তু অপরিসীম, তাই 4 ধাম যাত্রা করলে অবশ্যই প্রয়াগটাও করার চেষ্টা করুন। পঞ্চপ্রয়াগের চতুর্থ প্রয়াগ নন্দপ্রয়াগ এসে পৌঁছেছি আমরা। শোনা যায় নন্দ নামে এক রাজা এখানে যজ্ঞ করেছিলেন, তাই তার নাম অনুসারে এই স্থানের নাম হয় নন্দপ্রয়াগ। পুরাণে কত কাহিনী পড়েছি, দেবদেবীদের কত ভিডিও দেখেছি অনলাইন ইউটিউবে, আজকে প্রত্যক্ষ করছি। সত্যি এই অনুভূতি বোঝানোর না, না আমি ভালোভাবে আপনাদের বোঝাতে পারবো, না আপনারাও বুঝতে পারবেন। এখানে অলকানন্দা নদীর সাথে মিশেছে মন্দাকিনী নদী। এখান থেকে অনেকটাই দূরে পিছনে, আর অতটা নিচে নামবো না। প্রকৃতির মধ্যে যদি হারিয়ে যেতে চান চলে আসুন। চার প্রয়াগ ও মাতা ধারী দেবীর দর্শন হলো। আজকের মতো আমাদের দর্শন এখানেই শেষ। এবার আমরা এগিয়ে যাব যোশীমঠের উদ্দেশ্যে। আর আজকের রাত্রে আমরা যোশীমঠেই রাত্রিবাস করব। অনেকে হয়তো ভাবছেন আমি উল্টো দিক থেকে কেন এই 4 ধাম যাত্রা শুরু করলাম, অনেকে তো যমুনোত্রী থেকে শুরু করে। আমার উদ্দেশ্যই ছিল আমি মাতা ধারী দেবীকে আগে পূজা দেব, তারপরেই এই যাত্রা শুরু করব। যোশীমঠে এই হোটেল রুমটা আমরা নিলাম, ভাড়া পড়লো 1,500 টাকা ডবল বেডে। আর এখান থেকে বাইরের ভিউটা শুধু দেখুন। এখানে রাতে এই থালিটির দাম পড়লো 250 টাকা করে, তবে সত্যি খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। এই মুহূর্তে আমরা চলেছি
নৃসিংহ মন্দিরের উদ্দেশ্যে বা নরসিংহ মন্দির যোশী মঠের। চলো। পাহাড়ে এই মুহূর্তে চলছে সূর্যোদয় পর্ব। অনেকেই যোশীমঠে রাত না কাটিয়ে সরাসরি চলে যান বদ্রীনাথে। আমরা এই নরসিংহ মন্দিরে পূজা দিয়ে তবেই যাত্রা করব। এর পিছনেও বিশেষ এক কারণ আছে। এখান থেকে নৃসিংহ মন্দির আর 400 মিটার, প্রায় কাছাকাছি চলে এসেছি। যোশীমঠের এই নরসিংহ মন্দিরেই বাবা বদ্রীনাথ তার শীতকালে 6টি মাস কাটান। এইবার বুঝতে পারছেন এই মন্দিরের গুরুত্বটা কোথায়? ঠিক তাই আমরাও বাবার এই আবাস দেখার জন্যই এখানে রয়ে গেলাম। এই দুর্গম তীর্থে বারবার আসতে পারবো না, তাই যতটা পারছি দেখে নেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছে নৃসিংহ মন্দিরে, পূজা দিয়ে নিলাম। এবার আমরা বদ্রী বিশালের উদ্দেশ্যে রওনা দেব। শোনা যায় এখানে নৃসিংহদেবের যে বিগ্রহ রয়েছে তার ডান হাতটি ধীরে ধীরে সরু হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে যেদিন এই ডান হাতটি খসে পড়বে সেদিনই বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, আর ঠিক তখন থেকেই পূজা হবে ভবিষ্য বদ্রীতে। এই মুহূর্তে আমরা চলে এসেছি বিষ্ণুপ্রয়াগ। বদ্রীনাথের আগে এটাই শেষ প্রয়াগ। এখান থেকে আপনারা যদি বিষ্ণুপ্রয়াগে জল নিতে চান পাত্র কিনে নিতে পারেন। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, যে যেমন পারেন সাইজে নিতে পারেন। এই হচ্ছে অলকানন্দা আর ধৌলিগঙ্গা নদীর মিলন ঘটেছে। পঞ্চপ্রয়াগের শেষ প্রয়াগ। আগের দিন আমরা 4টে প্রয়াগ করেছিলাম, আর আজকে শেষ প্রয়াগ করছি। কথিত আছে স্বয়ং স্বর্গের দেবতারাও এই স্থানে স্নান করতে আসেন। দেবর্ষি নারদ এই স্থানেই বসে ভগবান বিষ্ণুর তপস্যা করেছিলেন এবং ভগবান বিষ্ণুর দর্শন পেয়েছিলেন। যারা এই চারধাম যাত্রা করবেন প্রয়াগ বাদ দেবেন না, সত্যিই অপূর্ব সুন্দর প্রয়াগ। আর এই সাধু বাবা দর্শনার্থীদের জন্য প্রয়াগের জল সংগ্রহ করে দিচ্ছিলেন। এখানে অলকানন্দা নদীর সাথে এসে মিলেছে ধৌলিগঙ্গা নদী। এই সবুজ জল অলকানন্দা নদী, ওই যে মিশছে ঘোলাটে ধৌলিগঙ্গার সাথে। এই হলো বিষ্ণুপ্রয়াগে ভগবান বিষ্ণু নারায়ণজির মন্দির। লাগছে বলো, আমার দিকে তাকিয়ে বলো, ক্যামেরা তো আমার দিকে। কেমন লাগছে? তুমি তো হাঁটতে। হরিদ্বার থেকে এই বদ্রীনাথ ধামের দূরত্ব 300 কিলোমিটারেরও বেশি, আর যোশীমঠ থেকে 45 কিলোমিটারের মতো। হরিদ্বার থেকে সরকারি বেসরকারি বিভিন্ন বাস সরাসরি আসছে বদ্রীনাথ ধাম পর্যন্ত। এছাড়া আপনারা শেয়ার গাড়িতে করেও আসতে পারেন। ভাড়া আমি দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। তবে বাসের ধরন অনুযায়ী ভাড়ার তারতম্য ঘটে। পৌঁছে গেছি আমরা প্রথম ধাম, বদ্রীনাথ ধাম। এখানে নামতেই সামনে চোখে পড়ল নীলকণ্ঠ পর্বতের অংশ। অনেকে মনে করেন এই নীলকণ্ঠ পর্বতের গায়ে রয়েছে সেই বিখ্যাত নারায়ণ পর্বত। ভগবান বিষ্ণু উত্তরাখণ্ডের 7টি জায়গাতে তপস্যা করেছিলেন, তার মধ্যে অন্যতম হলো এই বদ্রীনাথ। ছিলাম মাতা লক্ষ্মী তখন বদ্রী গাছ, যাকে অনেকে স্থানীয়রা বেরি গাছ বলে, সেই বদ্রী গাছ ধারণ করে, রূপ ধারণ করে প্রভু নারায়ণের ওপর ছায়া সৃষ্টি করে, যাতে তুষারপাতের হাত থেকে, বৃষ্টির হাত থেকে প্রভু রক্ষা পান। বদ্রী মানে লক্ষ্মী নাথ, লক্ষ্মীর নাথ নারায়ণ, বদ্রীনাথ। বদ্রীনাথ ধামের অন্যতম দর্শনীয় স্থান তপ্তকুণ্ড রয়েছে, সেই সঙ্গে রয়েছে ব্রহ্মকপাল। এই যে তীর্থটি দেখছেন এটি ব্রহ্মকপাল তীর্থ নামে পরিচিত। এখানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এই হচ্ছে বিখ্যাত নরপর্বত। ভগবান বিষ্ণু সৃষ্টি রক্ষা করতে নরনারায়ণ ঋষিরূপে এই ধরিত্রীতে এসেছিলেন এবং তাদের স্মৃতিরক্ষাতে এই নরনারায়ণ পর্বতের নামকরণ। আর এই যে দেখছেন এটি নীলকণ্ঠ পর্বতের একটি অংশ। এটা রুদ্রাক্ষ ফল, 50 টাকা পিস প্রতি বিক্রি হচ্ছে। আদিগুরু শঙ্করাচার্য ভারতের চারদিকে 4টি মঠের
নির্মাণ করেন। দক্ষিণে শৃঙ্গেরি মঠ, পশ্চিমে সারদা মঠ, পুরীতে অর্থাৎ পূর্ব দিকে গোবর্ধন মঠ এবং এই উত্তরে জ্যোতির্মঠ। বদ্রীনাথ মন্দিরের গর্ভগৃহের সামনে রয়েছে গরুর দেবের বিগ্রহ, সেই সঙ্গে গর্ভগৃহে রয়েছে ভগবান নারায়ণ, মাতা লক্ষ্মী, দেবর্ষী নারদ ও কুবের দেবের সুদর্শন বিগ্রহ। বদ্রীনাথ দর্শন করার পরে ওই দিন রাতে আমরা আবার যোশীমঠে ফিরে আসি এবং ওখানে রাত্রিবাস করে সকালে বের হয়ে পড়ি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। সোনপ্রয়াগের আগে সীতাপুর থেকে আমরা এবার চলেছি আর এক বিশেষ মন্দির, ত্রিযুগী নারায়ণ। এসে পৌঁছেছি ত্রিযুগী নারায়ণ মন্দির, এক বিশেষ মন্দির। পুরাণ কথা অনুসারে ভগবান বিষ্ণু নিজে দাঁড়িয়ে থেকে এখানে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিয়ে দিয়েছিলেন, আর সেই বিয়ে সম্পন্ন করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। কলিযুগের আগের 3 যুগ ধরেই ভগবান বিষ্ণু এই বিয়ের সাক্ষী হয়ে এইখানেই অবস্থান করছেন, তাই তার নাম অনুসারে নাম ত্রিযুগী নারায়ণ। যদি আপনি সস্ত্রীক এই মন্দিরে যান তবে এখানকার পুরোহিতরা আপনাদের 4 হাত আবার এক করে দেন মাতা পার্বতী ও ভগবান মহাদেব এবং ভগবান বিষ্ণুকে সাক্ষী রেখে। হাজার হাজার বছর ধরে বিয়ের ধ্বনি জ্বলছে মন্দিরের ভিতরে, সত্যি অপূর্ব সেই জায়গা। অবশ্যই এখানে 4টি কুণ্ড রয়েছে, ব্রহ্মকুণ্ড, বিষ্ণুকুণ্ড প্রভৃতি। ভগবান শিব পার্বতীর বিয়ের হোমাগ্নি এখনো জ্বলছে মন্দিরের ভিতরে, তাই দর্শনার্থীরা যারাই আসেন সঙ্গে করে কাঠ নিয়ে আসেন সেই হোমাগ্নিতে আগুন আরও বাড়িয়ে দেওয়ার জন্য। আর আজকে একটা স্পেশাল দিন আমাদের জন্য। 2015 সালের এই 14ই মে আমরাও বিয়ে করেছিলাম, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আর আজকে সেই 14ই মে, সত্যি কতটা ভাগ্য দেখুন, আমরা ত্রিযুগী নারায়ণে এলাম শিব পার্বতীর বিয়ে স্থানে। এবার আমরা চলে এলাম সোনপ্রয়াগ। এই মুহূর্তে আমরা সোনপ্রয়াগ বাজারে দাঁড়িয়ে রয়েছি। ক্লক রুম থেকে শুরু করে হোটেল, ডরমিটরি সব কিছু ভুরি ভুরি রয়েছে, তাই থাকার জায়গার অভাব হবে না। আর আমরা এই হোটেলটা বুক করেছিলাম, ঘর ভাড়া পড়েছিল 4 জনের জন্য 2500 টাকা, তবে ভালোভাবে 6 জন থাকতে পারবেন। ত্রিযুগী নারায়ণ দেখে আমরা এই মুহূর্তে সোনপ্রয়াগে পৌঁছেছি, আর এখানে রুমও নিয়েছি। রুমটা দেখাচ্ছি, তার আগে বাজারটা দেখিয়ে দিই ঠিক পজিশনে। ক্লক রুমগুলোতে একটি ব্যাগের জন্য 100 টাকা, একটি ট্রলি ব্যাগের জন্য 150 টাকা চার্জ করা হয় 2 দিনের জন্য, আর ডরমিটরি ভাড়া পড়ে 200 টাকা মাথা পিছু। রুমে ছিল অ্যাটাচ বাথরুম ও গিজার। পরের দিন ভোরেই আমরা কেদারনাথ যাত্রা শুরু করব, তাই রাতে তাড়াতাড়ি খাবার খেয়ে আমরা রেস্ট নিলাম। এখানেও থালির দাম পড়েছিল 150 টাকা, কিন্তু খাবারের গুণগত মান খুবই খারাপ ছিল। এখন বাজে রাত 3টে, আর আমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা রেজিস্ট্রেশন অফিস। যারা রেজিস্ট্রেশন করে আসবেন না তারা এখানে করে নিতে পারেন, তাছাড়া চেকিংও হয় এখানেই। এবারে বলে রাখি, সোনপ্রয়াগের মার্কেটে আপনি এই ট্রেকের সমস্ত যাবতীয় জিনিস পেয়ে যাবেন। যদি কিছু আনতে ভুলে যান চিন্তা করবেন না। এটা হলো সোনপ্রয়াগ শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকেই 50 টাকার বিনিময়ে মাথা পিছু গৌরীকুণ্ডে যেতে হবে। এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা হচ্ছে পিট্টু পনি পালকি ভাড়া করার অফিস। গৌরীকুণ্ডের ট্রেকিং পথের শুরুতেই রয়েছে ডান দিকে। রাত 3টের সময় বের হয়েছিলাম, ভেবেছিলাম রাস্তা একটু ফাঁকা পাবো, কিন্তু তা হয়নি, কারণ প্রচুর তীর্থযাত্রীর সমাগম ঘটেছিল। এবারে চলুন আমি ঘোড়া পিট্টু পালকির একটা রেট আপনাদেরকে জানাই। এবছর গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত ঘোড়া ভাড়া পড়ছে মাথাপিছু 3500 টাকা। পিট্টু বাচ্চাদের জন্য 4000 টাকা, আর পালকি বড়দের জন্য 9 থেকে 12,000 টাকা পর্যন্ত চার্জ করা হচ্ছে। তবে এই যাত্রাতে জল কিন্তু সবসময় সঙ্গে করে রাখবেন। সত্যি হেঁটে উঠলে তৃষ্ণায় বুকের ছাতি যেন ফেটে যাচ্ছে। এই ট্রেকিং পথ কিন্তু অত সহজ না, তাই জল শুধু খাবেন না, ওর সঙ্গে ORS মিশিয়ে খান। আর মাঝে মধ্যে এইরকম মেডিকেল ক্যাম্প রয়েছে, যদি কোনো রকম সমস্যা হয় তৎক্ষণাৎ চেকিং করিয়ে নেন। তবে এখানে অক্সিজেনের সুবিধাও পাওয়া যায়। এই মুহূর্তে পৌঁছে গেছি চিরবাসা ভৈরবনাথ মন্দির। পথ চলতে এই মন্দিরটি আপনারা দেখতে পাবেন। মাইল ফলকে 14 কিলোমিটার লেখা থাকলেও এই যাত্রা কিন্তু 22 কিলোমিটারের, তাই
ধৈর্য ধরে হাঁটুন, তাড়াহুড়ো করবেন না। এই যাত্রাতে আপনার সঙ্গী হবে সুন্দর অলকানন্দা নদী। ট্রেকিং করার সময় সঙ্গে কিছু ড্রাই ফ্রুট রাখুন আর মাঝে মধ্যে খেতে থাকুন। আর এখানে ফলের দাম এই যে ছোট প্লেট 50 টাকা, বড় প্লেট 100 টাকা। আর এই যাত্রাতে রেনকোট আর পাফার জ্যাকেট কিন্তু সঙ্গে রাখবেন, কারণ আবহাওয়া যখন তখন চোখের নিমেষেই পরিবর্তন হয়ে যায়। এই যে দেখছেন মেঘ ঘিরে ফেলছে। খুব তাড়াতাড়ি না পাহাড়ে মেঘ ছড়িয়ে পড়ে, বৃষ্টিও নামে যখন তখন। অবশেষে দেব দর্শন হলো, মন্দির দর্শন হলো। দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আপনাদেরকেও দেখাচ্ছি। অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা আজকে পূর্ণ হলো বাবা কেদারনাথ মন্দিরের চূড়া দেখেই। দেখুন অপূর্ব সুন্দর, আর এপারে মেঘ ভর্তি হয়ে গেছে। ওপরে জলের বোতল 80 টাকা। এই যে দেখছেন আলুর পকোড়া নিমকি 40 টাকা শ, সিঙ্গারা 30 টাকা পিস, আর এক পিস পরোটা পড়ে 100 টাকা। ম্যাগির প্লেট প্লেন 80 টাকা। আমরা জিএনভিএন এর টেন্ট বুক করেছিলাম, তাই এখন টেন্টে রেস্ট নেব। আমাদের ভাড়া পড়েছিল টেন্টে 1000 টাকা মাথা পিছু, আর খাবার রাতের ধরাই ছিল। এখন বিকেল 5:30। কেদার সিংয়ের রূপ দেখুন। আমি এই মুহূর্তে লাইন দিতে চলেছি পূজা দেওয়ার জন্য। এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে গেছি পূজা দেওয়ার। হঠাৎ করে সুযোগ হওয়া, টোকেন কেটে বিকালে সন্ধ্যের দিকে দেখলাম হঠাৎ লাইন একদমই নেই, ব্রিজের কাছে লাইন, দাঁড়িয়ে গেলাম। খুচরো তো নেই। এখানে বলে রাখি, এই যে বিকালে লাইন দিলে কিন্তু আপনি কেদার সিংহ দর্শন করতে পারবেন না। সোনার বিগ্রহ, অর্থাৎ যেটা ডলিযাত্রার বিগ্রহ, সেই বিগ্রহই আপনি দর্শন করতে পারবেন। সকালবেলা কেদার সিংহের রূপ দেখুন, সেই সঙ্গে চলুন আপনাদের আজকে মন্দিরটি দর্শন করে দিই। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো প্রকৃত ভিড়টা কত হয়। প্রতি বছরই কেদারে ভিড়ের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। যারা কেদার বাবার অভিষেক করাতে চান, তারা যদি সাধারণ লাইন দেন, তাহলে রাত 12টা থেকে অনেকে লাইন দিয়েছেন, তারা পরের দিন সকাল 10টা-12টার দিকে বাবার দর্শনও অভিষেক করাতে পারেন। এছাড়া ভিআইপি দর্শনও হয়, মাথা পিছু 1500 টাকা করে পড়ে, তারও লাইন দিতে হয়। আর যদি আপনি ইনস্ট্যান্ট দর্শন করতে চান, তাহলে সেক্ষেত্রে 5 থেকে 6000 টাকা পর্যন্ত চার্জ করা হয়। এই যে দেখছেন এটি দর্শনেশ্বর মন্দির। আর এই দেখুন, এই সেই বিখ্যাত শিলা, ভীম শিলা। 2013 সালের প্লাবনের হাত থেকে এই মন্দিরকে রক্ষা করেছিল এই ভীমশিলা। বাবার আশীর্বাদে এই ভীমশিলা নিজেই এসেই এই মন্দিরকে রক্ষা করে। আজ অনেক সাধু বাবাকে দেখলাম এই শিলাকে ঘিরে বসে থাকতে। সত্যি অপূর্ব লাগে এই মুহূর্ত। আর এই যে দেখছেন, এটা মন্দিরের পিছনের অংশ। এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই আদি শঙ্করাচার্য দেবের সমাধি মন্দির। কেদারনাথ যাত্রাতে আমি আমার বাচ্চাকে নিয়ে গেছিলাম। আপনারা যদি আপনার বাচ্চাদেরকে নিয়ে যান, তাহলে অবশ্যই তাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। তাতে কিন্তু টেম্পারেচার 0তেও নেমে যায়। প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন লেভেল ঠিক রাখার মতো হোমিওপ্যাথি ওষুধ অবশ্যই সঙ্গে রেখে দেবেন। এর উপরে আমি আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। বাবার আশীর্বাদ নিয়ে এবার আমরা নামতে শুরু করলাম। ভেবেছিলাম নামতে হয়তো ওঠার থেকে কম সময় লাগবে, কিন্তু আবহাওয়া আমাদের সেই চিন্তায় জল ঢেলে দেয়। এই লাইনটা চলে গেছে মেন মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। আরও বেশি বই কম না। এরা সবাই রাতে থেকে লাইন দিয়ে রয়েছে বাবার দর্শন পাওয়ার জন্য। তাই প্রস্তুতি নিয়ে আসবেন, ভিড় কিন্তু অযথা হচ্ছে। হাতে পর্যাপ্ত সময় নিয়ে এলে আরও ভালো হয়, বাবাকে ভালোভাবে অভিষেক করাতে পারবেন।
অবশেষে 10.5 ঘন্টা পরে আমরা পৌঁছালাম সোনপ্রয়াগে। আবার হোটেল বুক করে থেকে গেলাম। তবে এই চারধাম যাত্রাতে কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট। রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু কোথাও আপনাকে অ্যালাউ করবে না। এবার আমরা চলেছি সোনপ্রয়াগ থেকে উত্তরকাশীর উদ্দেশ্যে। এই উত্তরকাশী থেকেই পরের দিন আমরা যাত্রা করব গঙ্গোত্রীর পথে। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। পাহাড়ে সন্ধ্যা কেমন লাগে সেই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছি। পাহাড়ে এই মুহূর্তে সন্ধ্যা নামছে, তবে এর সঙ্গে আরেকটি ভয়াবহ রূপও আমি পাহাড়ের দেখলাম। পাহাড়ের কোথাও কোথাও এই রকম আগুন জ্বলতে দেখলাম, যেটা দেখে সত্যি মনে হয় যেন দাবানল লেগে গেছে। তবে জানতে পারলাম এটা ইচ্ছাকৃত লাগানো আগুন। উত্তরকাশীতে রাত কাটিয়ে আমরা ভোর ভোর বের হয়ে পড়েছি গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। হোটেল ভাড়া পড়েছিল 1,500 টাকা, তবে খুবই ভালো রুম ছিল। এই উত্তরকাশী থেকে গঙ্গোত্রী যাওয়ার পথে পড়ে হার্সিল ভ্যালি। এই হার্সিল ভ্যালির রূপ সত্যি অপরূপ। সময় থাকলে অবশ্যই এখানে কিছুক্ষণ সময় দিন, দেখবেন প্রকৃতির রূপ কেমন হয় তা আপনাকে ধরা দেবে। উত্তরাখণ্ডের 4 ধামের অন্যতম ধাম গঙ্গোত্রী ধাম। গঙ্গা নদীর উৎসস্থল আগে এখানেই ছিল, এখন গোমুখ গুহা অনেক পিছনে। যত দেখছি, যত জানছি, সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। চারদিকে প্রসাদের দোকান, যেখান থেকে ইচ্ছা নিতে পারেন। এখানে থাকারও সুন্দর ব্যবস্থা রয়েছে, অনেক হোটেল রয়েছে এরকম। চলে এসেছি মন্দিরের প্রায় কাছে। দেখুন ফুল। মাতৃস্বরূপা মা গঙ্গার চলার পথ এখান থেকেই শুরু হয়। আর এই চলার পথ শুরু হয়েছিল রাজা ভগীরথের জন্য। এই সেই ভগীরথ শিলা, এখানে বসেই রাজা ভগীরথ তপস্যা করেছিলেন মাতা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনার জন্য। যখন পুরাণে বর্ণিত স্থানগুলো আপনার চোখের সামনে থাকবে, তখন অনুভূতিটা কেমন হবে বলুন তো? সত্যি সেই অনুভূতি আমিও ভাষায় প্রকাশ করতে পারবো না। গঙ্গোত্রী ধামে মা গঙ্গার এই বিখ্যাত সেই মন্দির। সত্যি এখানে আসতে পেরে আমি নিজেকে কিছুটা হলেও পরিপূর্ণ মনে করছি। এই তীর্থগুলো ভ্রমণ করার পরে বুঝতে পারছি মানুষ কেন এত উদ্গ্রীব হয়ে থাকে এই চারধাম যাত্রার জন্য। এই চারধাম যাত্রা আমি করতে পারবো ভাবিনি, তবে আমি পরিবারকে ছেড়ে একাও যাইনি। সন্তান, স্ত্রী সবাইকে নিয়েই আমি এই যাত্রা করেছি। আপনারাও আসতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। ভগবানের কৃপা অবশ্যই আপনাদের সমস্ত কিছুতে রক্ষা করবে। তবে একটা কথা মাথায় রাখবে, তীর্থ দেবতা না ডাকলে তীর্থ দর্শন কিন্তু হয় না। এটা আমি খুব ভালোভাবেই টের পেয়েছি। উত্তরকাশীতে রাতের অবস্থা দেখুন, সত্যি জোনাকির মতো জ্বলছে না শহরটা? দেখতে অপরূপ লাগছে। 10ম দিন সকালে আমরা একটি বিশেষ মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি। উত্তরকাশীতেই অবস্থিত কাশী বিশ্বনাথ। অবাক হবেন না, বারাণসী কাশী বিশ্বনাথ একটা রয়েছে, সেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গর এক। আর এটাও উত্তরকাশীর কাশী বিশ্বনাথ। পাহাড়ের মাঝখানে বাবার মন্দির। এখানেও কিন্তু তীর্থযাত্রীর আনাগোনা বেশ রয়েছে। এখানে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনেই রয়েছে মাতা শক্তি মন্দির। এই শক্তি মন্দিরে একটি বিশেষ ত্রিশূল রয়েছে, বেশ বড়। এটাও অবশ্যই দর্শন করবেন। যখন মূল যাত্রার সঙ্গে অতিরিক্ত যদি কিছু পাওয়া যায়, তখন মন আরও বেশি উৎফুল্ল হয়ে ওঠে না? ঠিক আমাদেরও সেই অবস্থা। এই কাশী বিশ্বনাথ মন্দিরের গায়ে রয়েছে হনুমানজির মন্দির, এটিও দর্শন করে নেবেন। খুব ভালো স্থান, নিরিবিলির মধ্যে। আপনাদের সকালটা ভালোই লাগবে। এরপরেই আমরা চলে এসেছিলাম বিকেল হরিদ্বারে। তারপরে হরিদ্বারে হরকি পাউরি ঘাটে এসে ভিড় জমিয়েছিলাম অন্যদের মতো সন্ধ্যা আরতি দর্শন করব বলেই। আর এই সন্ধ্যা আরতি দর্শন করার পরেই আজকের রাতেই ট্রেনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।
এই ভ্রমণ আমাদের স্মৃতিতে রয়ে যাবে আজীবন। জানি যে অজানাকে জানবার, অচেনাকে চেনবার শেষ নেই, তাই ভ্রমণও মেটার না, আমারও মিটবে না, তবু আবার যাতে আসতে পারি সেই চিন্তাই করব। সব দাঁড়িয়ে গেছে। চলুন এবার আপনাদেরকে এই ট্যুরের বাজেট নিয়ে একটি আইডিয়া দিই, যেটা আমি বলেছিলাম ভিডিও শেষে আপনাদেরকে জানাবো। যেমন দেখছেন প্রতিজনের মানে একজনের ট্রেন ভাড়া আমাদের জন্য পড়েছিল 1700 টাকা, যেহেতু আমরা স্পেশাল ট্রেনে গিয়েছিলাম। হোটেল ভাড়া 7 রাত ও আর 1 রাত ট্রেনটে আমাদের খরচ পড়েছিল মাথাপিছু 3800 টাকা। খাওয়া খরচ পড়েছিল 3500 টাকা, কারণ কোথাও 150 টাকা থালি, কোথাও বা 200। গাড়ি ভাড়া পড়েছিল 4 চাকাতে 8 দিনের জন্য 9000 টাকা প্রতিজন। মোট খরচ দাঁড়িয়েছিল আমাদের 18,000 টাকা 3 ধামের জন্য। যদি আপনি এর সাথে যমুনোত্রী যোগ করতে চান তাহলে আপনার খরচ দাঁড়াবে প্রায় 22,000 টাকা মতো। এই ভ্রমণমূলক ভিডিও শেষে এসে আমি একটা কথাই বলবো, এই 3 ধামের যাত্রা আমার কাছে শুধু কয়েকটি মন্দির দর্শন নয়, বরং বিশ্বাস, ধৈর্য আর ভগবানের আশীর্বাদ স্বরূপ, যাকে অনুভব করা যায় হয়তো চোখে দেখা যায় না। যারা বাসে বা শেয়ার ট্যাক্সিতে করে এই ভ্রমণ করবেন তাদের খরচ একটু কম হতে পারে, সেইটার বাজেট আপনারা কষে নিন। আমি স্ক্রিনে কিন্তু প্রায় জায়গাতে বা ভাড়া দিয়ে দিয়েছি। এবার একটা কথা আপনাদেরকে আমি জানাবো, এটা আমার মনে হয় আপনাদের জানানো দরকার। দেখুন, সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই প্রাইভেট কার ভাড়া করে এই ভ্রমণ করুন। আর আমরা এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে যমুনোত্রী দর্শন আর করার সাহস দেখাতে পারিনি, কারণ পাহাড়ি পথে চলে আমরা অভ্যস্ত নই। এই ভিডিওটি যদি সত্যিই আপনাদের সাহায্য করে থাকে আমি নিজেকে ধন্য মনে করব। সবাই ভালো থাকবেন। আর যদি এই রকম স্পিরিচুয়াল জার্নি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন। আর যদি মনে করেন এই ছোট ভাইকে একটি কমেন্টও করবেন, কমেন্ট না করলে বুঝতে পারবো না ভিডিওটা সত্যি কোনো কাজে এলো কিনা। তাহলে এখন আপাতত বিদায় জানাই, আবার দেখা হবে নতুন কোনো পর্বে।